চা আমাদের দেশে সবাই খায়, রাইট। টি খুব কম লোকে খায়। তারপর যখন আমি চেন্নাই চলে যাই, তখন আমি প্রথমবার জীবনে জানতে পারি যে একটা সিটিসি বলেও চা হয়। আচ্ছা। অ্যান্ড ইট ওয়াজ আ শক অফ মাই লাইফ। বাবাকে তখন ফোন করে বললাম যে এই চাটা তো হচ্ছে না, কলকাতা থেকে এবার কুরিয়ার করে চা পাঠাও। তো সেইখান থেকেই চায়ের প্রতি ভালোবাসাটা। আর কোনো চাই তেতো হবে না। যদি কোনো চা তেতো হয় ফর সাম রিজন, দুটো কারণ হতে পারে। একটা হলো আমরা বাড়িতে ব্রুইংটা ভুল করছি, হয় বেশি জল দিয়েছি, কম চা দিয়েছি, কিংবা বেশিক্ষণ ধরে জলে ভিজিয়ে রেখেছি, কিছু না কিছু একটা ভুল করছি, এই জন্য চাটা তেতো হয়ে গেছে। কারণ কোনো ভালো চা থিওরিটিক্যালি বিটার হতে পারে না। এক্সপ্লোর উইথ দীপদত্ত চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমরা একটি ভিন্ন ধরনের বিষয় নিয়ে আলোচনা করব। আমরা রাইট নাও একটু চা খেতে খেতে গল্পটা করব, কারণ আজকে আমাদের স্টুডিওতে যিনি উপস্থিত আছেন তিনি চা বিশেষজ্ঞও বলা যায়। কারণ আমরা সুস্মিতা দাশগুপ্ত ম্যাডামকে টি আর্টিস্ট বলে চিনি, এবং তিনি কিন্তু তার মার্কেটিং এবং স্ট্র্যাটেজি এই রিলেটেড যে পড়াশোনা, সেখান থেকে তিনি সেটা ছেড়ে একসময় তিনি শুধুমাত্র চায়ের ওপর আজ কাজ করছেন দেশে বিদেশে সর্বত্র। তো আমরা ওয়েলকাম করে নিই সুস্মিতা ম্যামকে। নমস্কার সুস্মিতা ম্যাম। নমস্কার। তো আপনার সাথে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটা অবশ্যই চা। তো চা আমরা যখনই বলি, আমরা এতক্ষণ কিছু আলোচনা করছিলাম যেটা নর্মালি, তো সেক্ষেত্রে আমরা যেটা দেখলাম যে চা আর টি আপনি যেটা বললেন যে দুটো ডিফারেন্ট, এইটা যদি একটু আমাদের সমস্ত শ্রোতা বা আমাদের যারা দেখছেন দর্শক বন্ধু তাদের জন্য একটু যদি পুরো ডিটেলে বলেন ব্যাপারটা এক্স্যাক্টলি কী। হ্যাঁ, চা আমাদের দেশে সবাই খায়, রাইট। টি খুব কম লোকে খায়। চাটা হলো মানে আমি যেভাবে ডিফাইন করি, এবং আমি যত চায়ের ইন্ডাস্ট্রির লোকেদের সাথে কথা বলছি তারাও এই ধারণাটাকে সাপোর্ট করে যে চা হলো রেসিপি। ওকে। ডিফারেন্ট স্টেটের ডিফারেন্ট রেসিপি। আমাদের বাংলাতেও কলকাতাতেও চা বানানোর একটা প্রক্রিয়া আছে, এবং প্রত্যেকটা ঘরে ডিফারেন্ট ডিফারেন্ট রেসিপিতে চা তৈরি হয়। কিন্তু টি হলো যে চা পাতাটা দিয়ে আমরা যে ব্রুইং প্রসেস করি, ব্রুইং প্রসেসে বা পরে যে লিকারটা আমরা পাই কাপে, সেটা হলো টি। আর সেটার কিন্তু স্ট্যান্ডার্ড প্রসেস, এটা কিন্তু ঘরে ঘরে চেঞ্জ হয় না। দিস আ গ্লোবাল প্রসেস। এইভাবেই টি ব্রুইং আর স্টিপিং করা হয়। অ্যাজ এ লেম্যান আমরা এই যে খাই চা বলতে বেসিক্যালি চা, চিনি, দুধ এবং আপনার আদা, গোলমরিচ, দারচিনি, শুধু বোধহয় রসুনটা বাকি দেখি আমি, যা চায়ের তরকারি বলা যেতে পারে। তো সেটা এক্স্যাক্টলি আমরা কি খাই তাহলে? এটা হলো আমরা যে চাটা খাই, এটাকে বলে দু ধরনের আমরা চা তৈরি করি ইন্ডিয়াতে। একটা হলো সিটিসি। এই সিটিসি চাটাতেই আমরা এই সমস্ত রসুন ছাড়া যা যা বললেন এগুলো দিয়ে এক চা যে তৈরি করি সেটাকে বলা হয় মশালা চা। মশালা চা ছাড়াও যেটা ইন্ডিয়ান চায় যেটাকে বলে, যেটাকে স্টারবাকস ফেমাস করে দিয়েছে চায় লাতে বলে, সেটা কিন্তু ওই দুধের মধ্যে চা পাতা ফুটিয়ে যেটা একটা কিছু তৈরি হয়, তো সেটাই চা। মশালা যদি দেওয়া হয় দেন ইট বিকামস আ মশালা টি। আর দুধ না দিয়েও এই ধরনের চা হয়, যেটা সাউথে কেরালাতে পাওয়া যায়, সুলেমানি চায় বলে। তো সেগুলো ডিফারেন্ট ডিফারেন্ট রেসিপিস তৈরি হয় ওই সিটিসি চাটা দিয়ে। এইগুলো একটু আর একটু যদি ব্রিফ করে বলেন, কারণ আমাদের অনেকেই আমরা সত্যি কথা বলতে আমাদের কাছে এই লিটারেসি বলুন বা এই শিক্ষাটা আমরা খুব কমই দেখি, যে চা রিলেটেড এত কিছু আমরা দেখতে পাচ্ছি এখন, শুনতে পাচ্ছি, তো সেটা তো পাওয়া যায় না। তো আপনি যদি এটাকে একটু ডিটেল করে আর একটু বলেন যে চায়ের এই সিটিসির কি কি ভাগ রয়েছে, বা কি সিটিসি ছাড়াও আর কি কি চা পাওয়া যায়, সেটাকে একটু যদি প্লিজ বলেন। হ্যাঁ,
তো আমাদের দেশে দু রকমের চা তৈরি হয়। একটাকে বলা হয় অর্থোডক্স টি। অর্থোডক্স কথাটার মানে হলো অর্থোডক্স প্রসেসে চা তৈরি করা। আচ্ছা, অর্থোডক্স প্রসেসে আমাদের 4 রকমের চা বানাই আমাদের দেশে: হোয়াইট টি, গ্রিন টি, উলং টি, ব্ল্যাক টি। ইন দিস অর্ডার, বিকজ হোয়াইট, গ্রিন, উলং, ব্ল্যাক হলো কি কতখানি অক্সিডাইজেশন হয়েছে চায় তার ভিত্তিতে, মানে প্রসেসের উপর ডিপেন্ড করে যে চা পাতাটা হোয়াইট হবে না, গ্রিন হবে না, উলং হবে না, ব্ল্যাক হবে। হোয়াইট টিতে সবচেয়ে কম প্রসেস আর ব্ল্যাক টিতে সবচেয়ে বেশি প্রসেস। তো অর্থোডক্সের মধ্যে আমাদের এই 4টে চা হয়। আর যেটা আরেকটা প্রসেস যেটাকে বলে আনঅর্থোডক্স প্রসেস, সেটা নাম হলো সিটিসি। সিটিসিটা একটা মেকানাইজড প্রসেস। একটা মেশিনের মধ্যে চা পাতাটাকে ঢেলে দেওয়া হয়। সেই চা পাতাটা ঢেলে দেওয়ার পরে 4 ঘন্টার মধ্যে একটা চা এন্ড মেশিন থেকে বের হয় এবং সেটাকে প্যাক করে তারপরে বাজারে দেওয়া হয়। তো সেটা সিটিসি, কারণ এর প্রসেসটা হলো কাট, টার্ন অ্যান্ড কার্ল। সিটিসি এটার ফুল ফর্ম কাট, টার্ন অ্যান্ড কার্ল। হ্যাঁ, তো এটা হলো খুব তাড়াতাড়ি চা বানানোর একটা পদ্ধতি, যেটা 1930s একজন ব্রিটিশ অফিসার সস্তায় গরিব লোকেদের দেওয়ার জন্য একটা চা তৈরি করেন। আচ্ছা, তার মেইন টার্গেট ছিল ইন্ডিয়ানস, আফ্রিকানস অ্যান্ড দ্য সাবকন্টিনেন্ট। আর যে অর্থোডক্স চা যেটা হয়, যেটা আমি বললাম যে হোয়াইট, গ্রিন, উলং, ব্ল্যাক, সিটিসিতে কিন্তু একটাই চা হয়, ব্ল্যাক। তো এই যে রেসিপির কথা আমি বলছিলাম, আদা, সিনামন, ব্ল্যাক পেপার, এইগুলো এই সিটিসিতেও, মানে মেইনলি আমরা ইন্ডিয়াতে সিটিসি চাটাই বেশি ইউজ করি। খাই। হ্যাঁ, আমাদের প্রোডাকশনের মধ্যেও যদি ধরা হয় তাহলে 80% হলো এই সিটিসি প্রডিউস করে ইন্ডিয়াতে। আচ্ছা, হ্যাঁ, আর বাকিটা হলো মানে অর্থোডক্স টি। এই যে বাইরে আমরা এখন দার্জিলিং বা কোথাও যদি যাই, তাহলে ইনফ্যাক্ট দার্জিলিং যেতে গিয়েই আমরা একটা দেখলাম যে মার্গারেট ডেক বলে একটা রেস্টুরেন্ট আছে, যেখানে অপরাজিতা ফুল বা গোলাপ ফুল অথবা বিভিন্ন রকম ফুলের সাথে ওরা চায়ের একটা মিক্সড করে একটা ব্লেন্ড বানিয়ে আমাদেরকে সেল করছে। এবং ওটা বেশ আলাদা একটা সুন্দর ফ্লেভারও পাওয়া যাচ্ছে, আবার একটা চাও পাওয়া যাচ্ছে। তো এই ব্যাপারটা একটু যদি মানে আপনার এতে আপনি কিভাবে বলেন এটাকে একটু। এই একটা কোয়েশ্চেন তো হলো না, এর মধ্যে অনেকগুলো কোয়েশ্চেন আছে, অনেকগুলো ভাগ ভাগ question করে হয়ে বলি। গেল। আচ্ছা, ওকে ওকে, একদম একদম। মার্গারেটস ডেক হলো গুডরিকের মানে টি রুম, যেখানে গুডরিকের যতগুলো চায়ের বাগান আছে সেইগুলোকে ওরা, সেইখানকার চাগুলোকে আপনি ওখানে টেস্ট করতে পারবেন। আচ্ছা, এবার যেটার কথা আপনি বললেন সেটা হলো যে অপরাজিতা, মানে বাটারফ্লাই, পি ফ্লাওয়ার, কি ক্যামোমাইল, জ্যাসমিন, রয়বস, হিবিস্কাস, রোজ পেটালস, ম্যারিগোল্ড, এগুলো সব ফ্লাওয়ার। এরম ছাড়াও হয় জিঞ্জার ইজ আ রুট, তারপরে ড্যান্ডিলিয়ন ইজ অলসো আ রুট। তো এইরকম যে কোনো জিনিস যেটা চা পাতা নয়, সেইগুলোকে যখন খালি জলে আমরা গরম জল কিংবা ঠান্ডা জলে ভিজিয়ে যখন তার থেকে একটা লিকুইড তৈরি করি, যেটাকে চায়ের মতো দেখতে হয়, সেটাকে বলা হয় হার্বাল ইনফিউশন অথবা টিজেন। ওকে। টিজেনটা ইউরোপে চলে, মেইনলি ফ্রান্স, ইটস আ ফ্রেঞ্চ ওয়ার্ড, বাকি জায়গাতে হার্বাল ইনফিউশন বলা হয়। তো কিন্তু যখনই যেই মাত্র আমরা এইগুলোকে, যেগুলো চা পাতা নয়, ফুল কিংবা শিকড়, এরকম ফ্রুটস, ম্যাঙ্গো হয়, রাসবেরি হয়, অ্যাপেল হয়, তো যখনই আমরা একটা চা পাতার সাথে মেশাচ্ছি, মিশিয়ে একটা নতুন ধরনের চা তৈরি করার চেষ্টা করছি, সেটাকে বলা হয় ফ্লেভার টি। আচ্ছা, হ্যাঁ, এবার ধরুন গ্রিন টির সাথে জ্যাসমিন, এটা একটা খুবই ফেমাস, মানে চাইনিজ গ্রিন জ্যাসমিন টি তৈরি করা হয়। এটা কিন্তু ফ্লেভারের থেকেও হেলথ বেনিফিটসটা হলো মেন উদ্দেশ্য এরকম ব্লেন্ড করার জন্য। এখানে ফ্লেভারটা ইজ নট ইম্পর্ট্যান্ট। ফ্লেভারটা অফকোর্স ইট হ্যাপেন্স বিকজ উই আর পুটিং টু ভেরি বিউটিফুল, টু অর মোর বিউটিফুল ইনগ্রেডিয়েন্টস, কিন্তু মেইন উদ্দেশ্য ব্লেন্ড তৈরি করার কিন্তু হেলথ বেনিফিটস। আচ্ছা, হ্যাঁ, তো সেই জন্য এরকমভাবে তৈরি করা হয়। আমরা কিন্তু দু রকমের চা কিংবা 3 রকমের চা মিলিয়েও ব্লেন্ড তৈরি করি, যেরকম ইংলিশ ব্রেকফাস্ট টি,
ইংলিশ ব্রেকফাস্ট এটা খুব কমন, আর্ল গ্রে, এগুলো খুব কমন ব্লেন্ড। এর মধ্যে কিন্তু আমরা ওই ফুল পাতা কিছুই দিচ্ছি না। রাইট। ইংলিশ ব্রেকফাস্টে কিন্তু তিনটা জায়গা থেকে এসছে। একটা হলো আসামের সবচেয়ে বেশি চা থাকে ইংলিশ ব্রেকফাস্টে, আর দুটো চা দিয়ে এটা একটা ব্লেন্ড তৈরি করা হয়। আর তারপরে আর একটা হলো আর্ল গ্রে, সেটা তো এরকম 2-3টে ডিফারেন্ট চা দিয়ে তৈরি করা হয়। তো ব্লেন্ড কিন্তু চা পাতা দিয়েও হয়, আবার ফুল টুল যেরকম বললেন আর কি সেরকমভাবেও হয়। সেরকমভাবেও হয়। আপনার এই যে চায়ের প্রতি ভালোবাসা, এইটা কিভাবে শুরু হলো? মানে চা নিয়ে আপনি যে আজকে এত, মানে আমাদের কাছে চা বলতে আমরা একটাই জিনিস বুঝি, চা খেয়ে নেওয়া, মাথা ধরেছে চা খাও, চলো একটু কাজের প্রেশার রয়েছে, স্ট্রেস আসছে চা খাও, একটু মনটা খারাপ খারাপ লাগছে চা খেয়ে নাও, একটু বাইরে বৃষ্টি পড়ছে চলো একটু চা খাই। অ্যান্ড চা মূলত এই দুধের ওপরেই আমরা সমস্ত যে চাটা খাই আর কি, ওপরে একটু বেশ সর পড়ে গেল, সুন্দর চাটা বেশ দুধ অ্যান্ড চিনির একটা ক্ষীর টেস্ট পেলাম, এইটাকেই আমরা চা বলে ভাবি। কিন্তু অনেকেই আছে যারা চা বলতে পিওর চা বলছে, মানে এইটা খাই না, তিতকুটে একটা কেমন টেস্ট, বা একটা তিতকুটে ছাড়াও যদি আমরা বলি অন্যান্য বিভিন্ন টাইপের টেস্ট পাওয়া যায়। তো সেই যে ব্যাপারটা, এর ডিফারেন্সটা যদি একটু ভালো করে বোঝান আর কি, যে মানে কি রয়েছে এখানে। অ্যাকচুয়ালি আমি ছোটবেলা থেকেই দার্জিলিং চা খেয়ে বড় হয়েছি। আচ্ছা। বাবা খুব চায়ের ভক্ত ছিলেন, তো উনি বেছে বেছে দোকান থেকে ঘুরে ঘুরে চা আনতে, তো আমি বড় হয়েছি এই দার্জিলিং চা খেয়ে। আমি যতদিন কলকাতায় ছিলাম আমি জানতাম দার্জিলিং চা, তারপর যখন আমি চেন্নাই চলে যাই তখন আমি প্রথমবার জীবনে জানতে পারি যে একটা সিটিসি বলেও চা হয়। আচ্ছা। অ্যান্ড ইট ওয়াজ আ শক অফ মাই লাইফ। বাবাকে তখন ফোন করে বললাম যে এই চাটা তো হচ্ছে না, কলকাতা থেকে এবার কুরিয়ার করে চা পাঠাও। তো সেইখান থেকেই চায়ের প্রতি ভালোবাসাটা আর কি রয়েছে। আর আমাদের বাড়িতে আমি দেখেছি যে ইংলিশ প্রসেসে চা খাওয়া হয়। তো এখন যদি জিজ্ঞাসা করা হয় যে ইংলিশ প্রসেসটা কী, রাইট। ইংলিশ প্রসেস হলো চাটাকে ব্রু করার পরে, মানে চাটাকে জলের মধ্যে ভিজিয়ে রেখে 2-3 মিনিট ভিজিয়ে রেখে তারপরে সেটাকে যখন ছাঁকনিতে করে স্ট্রেন করা হয়, সেটা করার পরে চাটাকে সার্ভ করা যায়। তো সেই চাতে ইংলিশ প্রসেসে ইউ ক্যান পুট 1 tablespoon অফ মিল্ক। ওকে। দ্যাট ইজ এ ইংলিশ প্রসেস। 1 tablespoon or 2 tablespoon ডিপেন্ডিং অন কী ধরনের চা খাচ্ছেন। যদি দার্জিলিং খান তাহলে হয়তো দিলেও চলে, না দিলেও চলে, দিলে 1 চামচ। আসাম চা হলে একটু বেশি দুধ দিতে লাগে, 1 চামচ, মানে টিস্পুন, নট টেবিল স্পুন, ঠিক আছে? এটা হলো ইংলিশ মেথডে চা ব্রু করা, আমরা এভাবেই ছোটোবেলায় দেখেছি। আর যদি চাইনিজ প্রসেসে যান, চাইনিজ প্রসেসে কিন্তু দুধের কোনো সম্পর্ক নেই, কেননা চায়নাতে কেউ দুধ খায় না। হ্যাঁ, তো সেখানে দুধের কোনো স্টোরি নেই, ওখানে সব কিছুই উইদাউট মিল্ক ব্রু করার পরে সেটা 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট, সেটা চায়ের উপর ডিপেন্ড করে কতক্ষণ জলে ভিজিয়ে রাখা হবে। তারপরে সেটা সার্ভ করে ওই ওয়ার্ম ওয়াটার, ওরা আবার গরম জলে, মানে 100 ডিগ্রিতে কোনো চা হয় না। আচ্ছা। হোয়াইট টি 70 ডিগ্রিজ, গ্রিন টি 80 ডিগ্রিজ, এরকম। এটা ওয়ার্ম ইজ অলসো গুড ফর ইউর হেলথ, কারণ ভীষণ গরম চা খেলে কিন্তু সেটা আপনার শরীরকে এফেক্ট করে। ওকে। হ্যাঁ, তো ওরা ওরকমভাবে চা খায়। আর কোনো চাই তেতো হবে না। যদি কোনো চা তেতো হয় ফর সাম রিজন, দুটো কারণ হতে পারে। একটা হলো আমরা বাড়িতে ব্রুইংটা ভুল করছি, হয় বেশি জল দিয়েছি, কম চা দিয়েছি, কিংবা বেশিক্ষণ ধরে জলে ভিজিয়ে রেখেছি, কিছু না কিছু একটা ভুল করছি, এই জন্য চাটা তেতো হয়ে গেছে। কারণ কোনো ভালো চা থিওরিটিক্যালি বিটার হতে পারে না। তা না হলে ফ্যাক্টরিতে কিছু গন্ডগোল হয়েছে যখন চাটা তৈরি হয়েছে, কিন্তু আমরা জানি যে ফ্যাক্টরিতে কোনো চা এরকম যদি কোয়ালিটি কন্ট্রোলে পাস আউট না হয় তাহলে ওরা বাজারে ছাড়বে না। কাজে আমাদের ধরে নিতে হবে আমাদেরই কোনো প্রসেসে ভুল হচ্ছে বাড়িতে যখন তৈরি করছি। তো আমাদের তো খুব মানে মনে রেখে, মানে ঠিক মতো ফলো করে জানতে হবে যে এই চাটাতে এত ডিগ্রি টেম্পারেচার চাই, এতক্ষণ ভিজিয়ে রাখতে হবে। আর এটা 1-2 বার করার পরে ইউ উইল অলসো নো কি এই চাটা এরকম, তখন আর ভাবতে লাগবে না। প্রথম 1-2 বারই ভাবতে লাগে
তারপরে ইট উইল বি ইজি। তো সাধারণ মানুষজন যারা আমরা চা খাই তাদের জন্য আপনি যদি বলেন যেটা কিভাবে তারা এই জায়গাটাতে যেতে পারে, মানে তারা বুঝবে কি করে, কি কি প্রসেস আছে? মানে আমাদের কাছে চা বলতে আমরা একটা ব্রাউনিশ যে চাটাই বুঝি ম্যাক্সিমাম মানুষজন, তার সঙ্গেও যে চায়ের যে এত ডিফারেন্স হয় এটা আমরা হয়তো দার্জিলিং বা কোনো কোনো জায়গা যেখানে রয়েছে সেখানে গেলে আমরা দেখি যে ওখানকার যে লিভস কাট লিভস যেগুলো পাওয়া যায় আর কি, চায়ের পাতা যেটাকে আমরা বলি, তো চায়ের পাতা বিভিন্ন জারে থাকে, তখন আমরা দেখে হয়তো বুঝি যে এটা এই টাইপের রয়েছে বা এটা একটু গ্রিনিশ রয়েছে বা এটা একটু অন্য টাইপের রয়েছে। আদারওয়াইজ আমরা যখন এটাকে নর্মাল আমরা যদি কোনো বাজারে যাই, বাজারে বা দোকানে গিয়ে যখন জিজ্ঞাসা করি যে কী ধরনের চা আমি নেব, কী ধরনের চা আমি মানে চাইছি, সেটা কিভাবে পসিবল বলে আপনার মনে হয়? হ্যাঁ, তো আমরা যেহেতু কলকাতায় থাকি, দার্জিলিংটা সবচেয়ে কাছে, হাতের কাছে, রাইট। তো আমরা ভাবি আমরা যে মানে দার্জিলিং সম্বন্ধে, মানে দার্জিলিং ইজ লাইক আওয়ার ফেভারিট টি অ্যান্ড ইট শুড বি। দার্জিলিংকে চ্যাম্পিয়ন অফ টিও বলা হয়, কারণ দার্জিলিং লুকস লাইক শ্যাম্পেন, ইউনো, ভালো করে ঠিক মতো ব্রু করতে পারলে, এবং তার টেস্টও তাই। নাও কামিং ব্যাক টু ইউর কোয়েশ্চেন, দার্জিলিংয়ে বছরে 3 বার চা হয়। আচ্ছা। ফার্স্ট চাটা এবার শুরু হবে, এই জাস্ট 27th শুরু হবে চা। এটাকে বলে স্প্রিং ফ্লাশ। 27th ফেব্রুয়ারি, হ্যাঁ, রাইট। 27 ফেব্রুয়ারি অ্যান্ড অনওয়ার্ডস। এটা টি বোর্ড থেকে প্রতি বছর বলে দেয় যে কবে থেকে দার্জিলিংয়ে চা বানানো শুরু হবে, কেননা যখন খুব কোল্ড থাকে তখন চা পাতা ছিঁড়ে চা বানানো যায় না, তখন চা পাতাগুলো খুব ব্রিটল, মানে একে তো চা পাতাগুলো নষ্ট হয়ে যায় ঠান্ডার জন্য, সো দে ডোন্ট মেক এনি টি ডিউরিং হার্শ উইন্টার। ওকে। ওকে, তো চা পাতাটা এবার নতুন শুরু হবে, মানে এটাকে যেটা ফার্স্ট হারভেস্ট আর ফার্স্ট প্রোডাকশনটাকে দার্জিলিংয়ে বলে ফার্স্ট ফ্লাশ অথবা স্প্রিং টি। ফার্স্ট ফ্লাশটাই মানে ইন্ডাস্ট্রিতে এটাই বলে, ফার্স্ট ফ্লাশই জানে, কিন্তু আমি লোককে বোঝানোর জন্য বলছি যেটা স্প্রিং টি, কারণ এটা এই সময়টাকে ইন্ডিকেট করছে, রাইট, হ্যাঁ, বসন্তকালের বসন্তকালের সময়টাকে চা। ইন্ডিকেট করছে। এরপরে যেটা হবে সেটা হলো সেকেন্ড ফ্লাশ, সেটা হলো সামার টি, সেটা মে এন্ড থেকে শুরু হবে, মে বিগিনিং, মে সেকেন্ড উইক এরকম থেকে। তারপরে বর্ষাকালে খুব একটা চাটা হয় না, তারপরে যেটা শুরু হবে সেটা ওই দুর্গাপুজোর সময় শুরু হয়, নভেম্বর 30 হ্যাঁ, নভেম্বর 30তে গিয়ে শেষ। নভেম্বর 30তে পরে দার্জিলিংয়ে কোনো প্লাকিং হয় না। আচ্ছা। তো আমাদের সেজন্য দার্জিলিং থেকে এক বছরে 3 রকমের চা আসে, ফার্স্ট ফ্লাশ, সামার, স্প্রিং টি, সামার আর অটম। এই 3টে চা কমপ্লিটলি ডিফারেন্ট, একটার সাথে একটার কোনো সম্পর্ক নেই, মানে দে লুক ডিফারেন্ট, দে টেস্ট ডিফারেন্ট, দেয়ার ক্যারেক্টার ডিফারেন্ট, কোয়ালিটি ডিফারেন্ট, সব ডিফারেন্ট। যারা ফার্স্ট ফ্লাশ চা খায় তারা আবার সেকেন্ড ফ্লাশ পছন্দ করে না, যারা সেকেন্ড ফ্লাশ পছন্দ করে তারা ফার্স্ট ফ্লাশ পছন্দ করে না। যেহেতু আমরা ম্যাক্সিমাম ওই দুধে ফুটিয়ে চাটা পছন্দ করি, তাদেরকে আমি সাজেস্ট করব যে ফার্স্ট ফ্লাশটা একটু ধৈর্য ধরে খান, কারণ ওটা টাইম লাগবে, ওটা একটা অ্যাকিউরেট টেস্ট হবে। কিন্তু সেকেন্ড ফ্লাশ আর অটম ফ্লাশ পার্টিকুলারলি ইট উইল বি ইজিয়ার টু কনভার্ট। দোকানে গিয়ে এটাই বলতে হবে যে আমাকে অটম ফ্লাশ চা দিন আর সেকেন্ড ফ্লাশ চা দিন, তাহলেই দোকানের লোক দিয়ে দেবে আপনাকে। এবার যেটা হলো, এবার এরপরে যেটা সেটা হলো চা যখন তৈরি হয়, যে অর্থোডক্স চা ব্ল্যাক টিটা, এর 4 রকমের চা হয়। একটা হলো হোল লিফ, মানে চাটাকে যখন প্লাক করা হয়েছে, প্লাক করার পরে যখন প্রসেসিং হচ্ছে, মেশিনে ঢালা হচ্ছে এবং প্রসেস হচ্ছে, ওই 3টে পাতা কিন্তু ভেঙে যায় না, একই থেকে যায়। আচ্ছা, সেটাকে বলে হোল লিফ টি। হোল লিফটা হলো সুপার ফাইন, সবচেয়ে স্পেশালিটি টি। আচ্ছা, কেননা ওটা লিফগুলো ব্রেক করছে না, চাটাকে ভেজানোর পর আপনি দেখবেন 3টে পাতাই দেখা যাচ্ছে, কি একটা পাতা দেখা যাচ্ছে, এটা হলো সুপার স্পেশালিটি, এটার দামও অনেক বেশি। এরপরে হলো ব্রোকেন লিফ, মানে কিছু চা ভেঙে গেছে, কিছু পাতা ভেঙে গেছে, এটার দাম অনেক কম। তারপরে হলো ফ্যানিংস, এই যে এটার মধ্যে দেখতে পাচ্ছেন এই যে ছোট ছোট পাতাগুলো রয়েছে, এটা হলো ফ্যানিং। এটা নয় কিন্তু, এটা সিটিসির মধ্যে ফ্যানিং দিয়েছে, হ্যাঁ। আর তারপরে হলো ডাস্ট। এবার যে যেরকম চাইবে, আমাকে ব্রোকেন লিভস দিন, ব্রোকেন লিভসের অনেক সস্তা কম্পারেটিভলি, কেউ বলবে আমাকে ফ্যানিংস দিন, তো ফ্যানিংসগুলো বেসিক্যালি টি ব্যাগসেই চলে যায়,
ডাস্টও টি ব্যাগ ফ্যানিংসে ব্লেন্ডেও তো চলে যায়, এতেও যায়, আর ডাস্টটা বেসিক্যালি টি ব্যাগসে যায়। তো পিপল ক্যান স্টার্ট ট্রাইং আউট বাইং দোজ টি অ্যান্ড এই টি ব্যাগের কথা যখন আমাদের উঠলো তখন আমরা কিছু বছর আগে একটা পড়ছিলাম বা এক জায়গায় দেখছিলাম যে টি এর একটা এই টি ব্যাগটা কিন্তু হেলদি না আমাদের শরীরের জন্য। তো এইটা আপনার কি মনে হয় যে মানে এটা কি এখন চেঞ্জ হচ্ছে বা ইন ফিউচার কোনোভাবে এটার উপরে সরকার কোনো নজরদারি রাখছে, সরকার কি এটা দেখছে বা এই ধরনের কোনো কিছু, এইটা আপনি যদি একটু। একটা স্টাডি হয়েছিল কেনাডাতে, সেখান থেকে মানে ওরা নাম দিয়ে দিয়ে বলেছিল, ব্র্যান্ডের নাম দিয়ে দিয়ে যে কোন কোন চার টি ব্যাগসগুলো অ্যাকচুয়ালি কার্সিনোজেনিক। তো সেটাও গুগলে অ্যাভেলেবল আছে, চেক দ্যাট আউট। কিন্তু যেটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট কথা, যে কেউ যদি পয়সা খরচা করে ভালো চা কেনে, তার মানে তো হলো সে চাটাকে ভালোভাবে খেতে চায়। ভালোভাবে খেতে চাই, তাই তো? রাইট রাইট। ভালোভাবে খাওয়াটা কিন্তু টি ব্যাগের মধ্যে হবে না। তার কারণ হলো টি ব্যাগের সাইজ তো এতটুকু, তার মধ্যে যদি আমি একটা বড় পাতাকে ঢোকাই, প্রথম তো পাতাটা ঢুকবে না, আর যদি ঢোকাইও পাতাটা খুলবে না। কেন ফান অফ ড্রিঙ্কিং টি ইজ সেন্সরি অ্যাপ্রিসিয়েশন। মানে আমরা যখন সেন্সরি অ্যাপ্রিসিয়েশন বলতে কি, আমাদের 5টা সেন্সেস আছে, একটা আইজ আছে, একটা টাচ আছে, নোজ আছে। তো এই যে জলের মধ্যে চা পাতাটা খুলে যাচ্ছে, দ্যাট ইজ আ পার্ট অফ দ্য সেন্সরি অ্যাপ্রিসিয়েশন অফ টি। এখন আপনি যদি একটা 5,000 টাকা দিয়ে চা কেনেন, আপনি তো দেখতে চাইবেন চাটাটা কীরম দেখতে, কীরমভাবে এটা ব্লুম হচ্ছে, কিভাবে ব্রু হচ্ছে। তো সেটা তো টি ব্যাগের মধ্যে সম্ভব নয়। কাজে ইট ইজ নট অনলি কি হেলথ, ইট ইজ অলসো নট ইউনো দি এন্টায়ার এক্সপিরিয়েন্স অফ ড্রিঙ্কিং টি ইজ নট গুড। মানে এটা অর্থীয় বলা যাবে না, মানে যে আমি যে এটা কারণে অর্থীয় নয় না, এটা অর্থীয় নয়, রাইট রাইট। আরেকটা আমরা এই যে আপনাকে পেয়েছি যখন কোয়েশ্চেন প্রচুর, তো যেটা হলো এই আমরা হার্বাল টি বলি, হার্বাল টি এই যে শব্দটা আমরা দেখি হার্বাল টি, তো এটা কতটা কারেক্ট বা আপনার কি মনে হয় হার্বাল টি ওয়ার্ডটা? আমি একটু আগেই বোধহয় এটা একটা রেফারেন্স দিচ্ছিলাম। হার্বাল টি শুড নট বি, মানে টি শুড নট বি অ্যাটাচ টু হার্বাল অথবা ইনফিউশন, হার্বাল ইনফিউশন অথবা টিজেন। ওকে। টি অ্যাকচুয়ালি is what is, you know, tea is defined as something that comes out of a plant called Camellia sinensis ওকে। or Camellia sinensis assamica. তো যেটা আমাদের চা বাগানে যে চাটা দেখা যায় সেটা হলো Camellia sinensis অথবা Camellia sinensis assamica। এখান থেকে যে প্রসেস করে যেটা বেরোয় সেটাকে চা মানে টি। তো হার্বালস হলো এনিথিং আদার দ্যান দ্যাট। আচ্ছা। তো এবার যেরকম আমরা ফুলের কথা বলছিলাম, ফলের কথা বলছিলাম, রুটের কথা বলছিলাম, সেগুলো হলো ওই হার্বাল ইনফিউশন অথবা টিজেন। মানে এটা শুধু টি না বলাই উচিত। এসেন্সটাকে আমাদের বৃদ্ধি করার জন্য, এটা এসেন্সের জন্য নয়, এগুলো সব হলো ক্যাফেইন ফ্রি। আচ্ছা। এই সমস্ত প্রোডাক্টগুলো ক্যাফেইন ফ্রি, মানে এগুলোকে ফাংশনাল টি হিসেবে পজিশন করা হয়। ফাংশনাল টি মানে যে চাগুলো খেলে ইউ উইল হ্যাভ হেলথ বেনিফিটস। যে চা মানে কি, এটা হার্বালস, এই হার্বালসগুলো এগুলো বেসিক্যালি কোথা থেকে এসছে? এগুলো বেসিক্যালি এসছে আমাদের দেশে পুরনো আয়ুর্বেদিক থেকে। হ্যাঁ, আর ইউরোপে যদি দেখা হয় তাহলে এগুলো দেখা যাবে যে গ্রিক মাইথোলজি কিংবা ওল্ড গ্রিক অ্যান্ড রোমান্সদেরও ওরকমই প্রসেস ছিল, এই হার্বস টার্বস দিয়ে জড়িবুটি যেটাকে বলা হয়। হ্যাঁ, তো তখনকার দিনে এরকম ফল মূল পাতা টাতা এখনও আমাদের দেশেও হয়, আয়ুর্বেদেতেও হয়, মিশিয়ে টিশিয়ে একটা করে তৈরি করা হয়। এবং তাতে কিন্তু পুরোনো দিনে গরম জল দেওয়া হতো না, গরম ওয়াইন দেওয়া হতো। আচ্ছা। হ্যাঁ, তো এখনও যদি কেউ তৈরি করতে চায় গরম ওয়াইনের মধ্যেও দিয়ে, বলে যে ওয়াইন দিলে নাকি এক্সট্রাকশনটা ভালো হয় হেলথের জন্য, মানে যে হেলথ বেনিফিটসের জন্য আমরা যেটা খাচ্ছি সেটা কিন্তু ওয়াইনে বেশি হয়, জলে ওয়াইন অ্যান্ড টি। ওকে। মানে টি লিভস এর সাথে ওয়াইনটাকে, টি লিভস না, হার্বস এর সাথে, হার্বস এর সাথে। ওকে। হার্বসগুলোকে গরম ওয়াইনের মধ্যে ফোটাতে। ওকে। তাহলে হার্বাল টি কথাটাকে আমরা হার্বাল টি না বলে খালি হার্বাল ইনফিউশন বলাটাই বেটার। ইনফিউশন বলাটা বেটার। ওকে। তো আমরা
যেটা এতক্ষণ শুনছিলাম যে চা বলতে একটা বেশ আয়ুর্বেদিক বা একটা আমাদের শরীরের একটা কোনো Health রকম benefits. হেলথ বেনিফিট এইটা থাকে। তো এইটা কতটা মনে হয় যে এই আমরা যে ধরনের চা খাই তাতে কি আদৌ আছে বা থাকলেও কতটা বেনিফিট আমরা পেতে পারি, মানে এই তরকারি চা যেটা আমি এতক্ষণ আপনাকে আপনার কথা বলছি বারবারই। ভালো, তরকারি চার কথাটা বেশ ভালো। আমি বলি টি ফ্লেভার্ড হট মিল্কশেক, তরকারি চা না বলে। হ্যাঁ, ভেরি গুড কোয়েশ্চেন। এটার মধ্যে কিন্তু কোনো হেলথ বেনিফিটস নেই, এবং এটার মধ্যে শুধু হেলথ বেনিফিট যে নেই তা নয়, এটার মধ্যে অ্যাকচুয়ালি ইট উইল কজ ইউ ট্রাবল উইথ হেলথ, রাইট। নট বিকজ অফ দ্য টি বাট বিকজ অফ দ্য মিল্ক। অনেকে বলে যে এই চাটা খাওয়ার পর পেটে ব্যথা করছে পেটে বা ব্যথা গ্যাস হচ্ছে, হয়ে যাচ্ছে, অম্বল হচ্ছে। অম্বল হচ্ছে, ব্লোটেড হয়ে যাচ্ছে। তার মেইন কারণ হলো দুধ, ওকে। চা নয়। এনিওয়ে যখন সিটিসি তৈরি হচ্ছে তখন মোস্ট অফ দ্য গুড হেলথ বেনিফিটস অফ দ্য টি ইজ অলরেডি টেকেন আউট। সিটিসি প্রসেসটাই এরকম। কিন্তু মিল্কটা হলো ট্রাবলসাম। তার কারণটা কি, ইন্ডিয়ানসরা, মানে আমি এটা খুব রিসেন্টলি জানতে পেরেছি, ইন্ডিয়ানসরা জেনেটিক্যালি আর নট বিল্ড টু ডাইজেস্ট মিল্ক। ওকে। ওকে, তো সেই জন্য দেখবেন যে এখন কিন্তু অনেক বাচ্চারাই দেখবেন যে ল্যাকটোজ ইনটলারেন্ট হচ্ছে। আগেকার দিনেও কি হতো না, হতো, কিন্তু তাদেরকে আমরা ঠাসি খাইয়ে দিতাম কি দুধ না খেলে তো শরীর হবে না। হ্যাঁ, দুধ না খেলে হবে না ভালো ছেলে, ব্যাপারটা বাচ্চা এরকম আর কি। থেকে শুরু করে বুড়ো সবাইকেই দুধ খেতে হবে, রাইট? এবং এইটার জন্যই যখন ইন্ডিপেন্ডেন্সের আগে চাটা যেহেতু ব্রিটিশ প্রোডাক্ট ছিল, মহাত্মা গান্ধী এটাকে অ্যান্টি ন্যাশনাল ড্রিঙ্ক বলেছিল এবং বলেছিল এটা পয়জন চাটা। সেই জন্য দুটো ব্রিটিশ কোম্পানি থেকে দুধের মধ্যে চা ফুটিয়ে খাওয়ানো শিখিয়েছিল আমাদেরকে। আচ্ছা। হ্যাঁ, 1930s 1940s-এ বাড়ি বাড়ি গিয়ে দুধ নিয়ে তার মধ্যে চা পাতা, মানে ওই সিটিসিগুলোকে দিয়ে বয়েল করে এরমভাবে শিখিয়েছিল। যদিও তারা কিন্তু দেশের বা নিজের দেশে লন্ডনে কি স্কটল্যান্ডে বসে কিন্তু ওই চা খাচ্ছে না, কিন্তু আমাদেরকে এইভাবে চা বানিয়েও শেখানো হয়েছিল, জাস্ট টু প্রুভ কি মিল্কটা তো হেলদি। আমাদের কনসেপ্টে ইন্ডিয়ানসরা ভাবে মিল্ক খুব ভালো, তার মধ্যে যদি আমি চা পাতাটাকে মিক্স করি দেন পিপল উইল টেক ইট অ্যাজ আ হেলদি ড্রিঙ্ক, ইট উইল নট বি পয়জনাস। আচ্ছা। তো সেই জন্য আমাদেরকে এরকম একটা অদ্ভুত প্রসেসে চা তৈরি করে শেখানো হয়েছে টু কাইন্ড অফ মিট আ সার্টেন অবজেক্টিভ অর এজেন্ডা। সেখান থেকে শুরু হয়েছে। তো ওই চার জন্য আরও ওই এই ইস্যুসগুলো হচ্ছে, যারা ল্যাকটোজ ইনটলারেন্ট তাদের তো এই সমস্ত প্রবলেম হবেই, আর তার মধ্যে সুগার দিলে তো ডায়াবেটিস এটসেট্রা। তো ইয়েস, দিজ আর নট গুড ফর হেলথ। চায়ের প্রসেসে চাটা অত ভালো থাকে না। অর্থাৎ এই যে আমরা চা খাচ্ছি, এই চাটা আলটিমেটলি হেলথ বেনিফিট তো নয়ই, মানে উল্টে আমাদের হেলথের জন্য অপকারীও বলা যেতে পারে। হ্যাঁ, তো চায়ের যে এবার গুণ, এটাকে বজায় রেখে যদি আমাদের চা খেতে হয় তাহলে কিভাবে খাওয়াটা উচিত? ওটার জন্য আপনাকে অর্থোডক্স চা খেতে হবে, যেরকম হোয়াইট, গ্রিন, উলং, ব্ল্যাক। যে কোনো একটা চা খেতে পারেন। সারাদিনে যদি চা খেতে চান, এক এক সময় এক একটা চা খান। যেরকম প্রত্যেকটা টাইম অনুযায়ীও চা খাওয়া যায়, মুড অনুযায়ী চা খাওয়া যায়। সকালবেলা ঘুম থেকে উঠে একটু ক্যাফেন কিক দরকার হয়, তখন ব্ল্যাক টি খেলেন। কিন্তু যেই মুহূর্তে ইভিনিং হয়ে যাচ্ছে, রেস্টের টাইম এসে যাচ্ছে, ঘুমানোর টাইম এসে যাচ্ছে, তখন ইউ ক্যানট টেক আ ব্ল্যাক টি বিকজ ইট ইজ ফুল অফ ক্যাফেন, তখন গ্রিন টি খেলেন কি হোয়াইট টি একটু খেলেন। তো এরকমভাবেও করা যায়। এগুলোতে মিল্কও দিতে হয় না, সুগারও দিতে হয় না, স্পাইসেসও দিতে হয় না, এগুলো জাস্ট সিম্পলি ব্রু করে খাওয়া হয়। সেজন্য ইউ গেট এভরি কাইন্ড অফ হেলথ বেনিফিটস। তো আমরা ধরে নিন আপনার কাছ থেকে যদি এটা এখন শিখতে চাই যে আলটিমেট আমাদের সারাদিনে কীরকমভাবে চা কালচার করা উচিত, মানে আমি চা কালচার ওয়ার্ডটা এই জন্য ইউজ করলাম। চাটা তো আমরা যেরকমভাবে খাই সেই কালচারটা, ধরেন এই পডকাস্টটা দেখার পর অনেক মানুষ বা শোনার পর অনেক মানুষই হয়তো ভাববে যে না, তাহলে সত্যিই তো আমি তাহলে একটু অন্যভাবে জিনিসটাকে ট্রাই করি। তাহলে তাদেরকে আপনি সারাদিনে কতবার চা খেতে বলবেন, আর কিভাবে চাটা খেলে তাদের এই যে আমরা বলি চায়ের থেকে আমরা আমাদের শরীরের হয়তো
একটা গ্লো ব্যাপারটা, যে অথবা যে অ্যান্টি এজিং যে ব্যাপারটা এখনকার দিনে খুব একটা ওয়ার্ড রয়েছে, অ্যান্টি এজিং বা চা, এটা হেল্প করে আমাদের অ্যান্টি এজ গ্রোথ এর দেখাটা এটা। তো সেই জায়গাটাকে যদি আমাদের কোনোভাবে আমাদের কাছে পেতে হয় সেই জিনিসটাকে, তাহলে আপনার কাছে কীরকমভাবে আপনি তা আমাদের চায়ের কালচারটা করতে বলবেন? আমি বলবো যে ব্ল্যাক টি আর গ্রিন টি দিয়ে চলুক, কেন উলং টি সব জায়গায় তৈরি হয় না, দার্জিলিংয়েই তৈরি হয় একমাত্র, আর আমাদের হিমাচল প্রদেশে তৈরি হয় উলং টি, অত পার্টিকুলারলি হয়তো অ্যাভেলেবলও হতে পারে না, একটু এক্সপেন্সিভও হয়। আর গ্রিন টি যদি খেতে হয়, গ্রিন টিটা অ্যান্টি এজিং, অ্যান্টি অক্সিডেন্ট যদি হোয়াইট টিতে সবচেয়ে বেশি অ্যান্টি অক্সিডেন্ট, কিন্তু হোয়াইট টিটা আবার তার থেকেও বেশি এক্সপেন্সিভ, গ্রিন টির থেকেও এক্সপেন্সিভ। আচ্ছা, তো অ্যাফোর্ড করতে পারলে কেন খাবেন না? তার মধ্যে আছে সিলভার নিডল হোয়াইট টি, আরও ভালো, খান। তো 25,000 টাকা কিলো হয়তো হবে, 40,000 টাকা কিলো হবে। সো ইফ ইউ ক্যান অ্যাফোর্ড ইউ ক্যান ড্রিঙ্ক ইট। কিন্তু যদি মডারেটলি খেতে হয় তাহলে গ্রিন টি আমি বলবো, কিন্তু গ্রিন টিটা কিন্তু পাহাড়ের Normal গ্রিন টি এই হতে green হবে tea না। না, পাহাড়ের মানে হিমালয়ান গ্রিন টি হতে হবে। ওকে, হিমালয়ান গ্রিন টি বলতে কি বোঝাচ্ছি? দার্জিলিং, সিকিম আর কাংড়া, ওকে। হিমাচল, এই 3টে জায়গায় গ্রিন টি খেতে হবে। অন্য প্লেন ল্যান্ডের গ্রিন টির মধ্যে কিন্তু ওই যেটা আমরা খুঁজছি সেটা পাওয়া তো যায় না। এরকম কোনো ব্র্যান্ড আছে যেগুলো আমরা পেতে পারি নর্মালি, মানে বললে হয়তো আমরা এই গ্রিন টিটা পেতে তো পারি? এটার অ্যাকচুয়ালি এই যে ভালো চা যেগুলো বলছি, এগুলোকে আমরা অর্থোডক্স চা বলি কি হোল লিফ টি বলি, যেগুলো সুপার স্পেশালিটি কিংবা স্পেশালিটি, এগুলো কিন্তু কোনো ব্র্যান্ডে বিক্রি হয় না, এগুলো সব গার্ডেনের নামে বিক্রি হয়। আচ্ছা, যেরকম সবাই জানে দার্জিলিংয়ে মকাইবাড়ি, হ্যাঁ, মকাইবাড়ি, right. কাসেলটন, গোপালধারা, রোহিণী, পুট্টবাং, গিদ্ধা পাহাড়, ম্যারিবং, দিজ আর অল টি গার্ডেন, গার্ডেন্স। তো এই প্রত্যেকটা টি গার্ডেন্সেরই নিজের নিজের ই গ্রিন টি কমার্স বা আছে। এগুলো রয়েছে। হ্যাঁ, ই কমার্স আছে। গুডরিকে তো সবই আছে, গুডরিকে তো একটা সাইটেই আপনি সব পেয়ে যাবেন। আর বাকি এস্টেটেরও মকাইবাড়িও এখন শুরু করেছে, খুব আমি ফেমাস, দেখছি। হ্যাঁ, মকাইবাড়ি তো খুব গোপালধারা খুব ফেমাস। গোপালধারা হলো 7,000 ফিট সবচেয়ে উঁচু টি এস্টেট দার্জিলিংয়ে। তো টোপোগ্রাফি অনুযায়ী যত উপরের দিকে চা বাগান হবে তত তার ফ্লেভার কমপ্লেক্সিটি, মানে অ্যামাউন্ট অফ নাম্বার অফ ফ্লেভার্স অনেক বেশি হবে, তার মানে চাটা অনেক ভালো হবে। যত হাই অল্টিটিউড হবে, হ্যাঁ, যত হাই অল্টিটিউড হবে। তো আমরা যখন শেখাই চা, মানে টি অ্যাপ্রিসিয়েশন যখন শেখাই, তাতে একটা ফ্লেভার হুইল থাকে, সেই ফ্লেভার হুইলে আইডেন্টিফাই করতে হয় যে কি কি ফ্লেভার হচ্ছে। তো মিনিমাম ফার্স্ট রাউন্ডেই লোকেরা 3টে ফ্লেভার আইডেন্টিফাই করতে পারে। আচ্ছা, হ্যাঁ, তো 3টে ফ্লেভার মানে ফ্রুটি হতে পারে, নাটস হতে পারে, ফ্লাওয়ারি হতে পারে, ভেজিটেবল হতে পারে, আর্দি হতে পারে, এরকম প্রচুর আছে। তো যত কমপ্লেক্স ফ্লেভার হবে সেটা হলো হাই অল্টিটিউড, মানে হাই অফ দ্য মাউন্টেন্স, এবং তারা বেশি বেশি, মানে দে আর কনসিডার টু বি বেটার ইন টার্মস অফ টেস্ট অ্যান্ড ফ্লেভার্স অ্যান্ড অ্যারোমা। তো এই যে আরেকটা আমরা জায়গায় গেলাম যে চা বলতে আমরা প্রত্যেকটা বাগানকে আমরা দেখছি। তো চায়ের যদি ইতিহাস দেখা যায় তাহলে তো আমরা চায়না থেকেই কি চাকে শুধু আমরা এনেছিলাম, মানে ব্রিটিশরা চাকে চায়না থেকেই এনেছিল, নাকি ভারতবর্ষেরও নিজস্ব কোনো চায়ের এই রয়েছে, চায়ের বাগান ছিল বা চা গাছ তখন ভারতবর্ষেও ছিল হয়তো, সেরকম ছিল, কিছু ছিল? ছিল, চায়ের গাছ ছিল অনেক বছর। মানে আমাদের দেশে বাইরে থেকে একটা ট্রাইব আসে, নোম্যাডিক ট্রাইব, তাদের নাম হলো সিংপো। তারা আসে এখনকার মায়ানমার থেকে, ইরাবতী রিভারের সাইডে ওরা থাকতো। ওরা ওখান থেকে ট্রাভেল করে করে টিবেট ঘুরে টুরে এসে আসামে ওরা সেটেল ডাউন করে। ওদের সাথেই চা আমাদের দেশে ঢুকেছে। তো আচ্ছা, চা পাতা আসামে খুব অনেক বছর, 1700 আই থিঙ্ক, সামটাইমস ইন 8th সেঞ্চুরি দে কেম। তো তখন থেকে আমাদের এখানে চা আছে, তার আগেও হয়তো থাকতে পারে, কিন্তু সেটা আর কি মানে এভিডেন্স প্রুফ। হ্যাঁ, এভিডেন্স প্রুফ হলো যে ওইখান থেকেই আছে। তখন ওরা সেই চা পাতাটাকে ভেজিটেবলসের মতো করে খেত, এবং পরে ওরা একটা চাও বানাতো, সেটাকে বলা হয় ফালাপ। ওটা এক ধরনের ফালাপ, ওটা চা বানিয়ে বাঁশের ভেতরে ঢুকিয়ে আগুনের উপরে স্মোক করা হতো, করে ওটা 6 মাস রেখে দিত, তারপর 6 মাস বাদে সেই বাঁশের এটাকে ভেঙে ওখান থেকে চা খেত, ওটাকে বলে ফালাপ।
তো এইগুলো সব রয়েছে, এগুলো সব আমাদের ইন্ডিজেনাস জিনিস আর কি, মানে পুরো ফুললি 100% ইন্ডিয়ানস ওকে। থিংস। তো ব্রিটিশরা যে ইন্ডিয়াতে চা এনেছে এটা একটু মিথ। অফকোর্স ব্রিটিশরা আসার পরে ইট হ্যাজ বিকাম লাইক আ ইন্ডাস্ট্রি ডেফিনেটলি, বাট চা আমাদের দেশে আগে থেকেই ছিল। একটা স্টাডি আমি পড়ছিলাম যেখানে বলা হচ্ছে যে চাইনাতে এরকম কোনো গাছ আছে, চা বাগান বা চায়ের গাছ বলা যেতে পারে, যেটা 400-500 বছর পুরনো, এবং সেটা নাকি 4 লাখ থেকে 5 লাখ টাকা তার কেজি চায়ের, মানে ভারতীয় মুদ্রায় যদি দেখা যায় 4 থেকে 5 লাখ টাকা কেজি সেই চায়ের পাতা, এবং সেই গাছ বা চা বাগান যেটুকুই বলা যায় সেটাকে নাকি বেশ মিলিটারি গার্ড দিয়ে বা কোনো রকমভাবে সেটাকে প্রোটেক্ট করা থাকে, যে এতটাই সেটার ভ্যালুয়েবল, মানে যেটা আমি বোঝাতে চাইছি যে এতটাই ভ্যালুয়েবল। এরকম কি হতে পারে? হতে পারে, আমি জানি না এটার কথা, তবে কিন্তু আমাদের দেশেও চা আছে যেটা 2.5 লাখ টাকায় বিক্রি হয়। কাজে এরকম নয় যে খালি চায়নাতেই 4 লাখ টাকা। ইনফ্যাক্ট আমি আমাদের দেশ থেকেই চা নিয়ে গিয়ে একটা খুব বড় ব্র্যান্ড, সিঙ্গাপুরের একটা খুব বড় ব্র্যান্ড, তারা দুবাইতে একটা চা বিক্রি করে, সেই চাটার দাম কিন্তু 6.5 লাখ টাকা 6.5 লাখ টাকা কেজি? কেজি। তো চা কিন্তু মানে এরকম নয় যে, মানে ইটস নট আ ম্যাটার অফ জোক। না, ইটস নট আ ম্যাটার অফ জোক। একদম। তো সেই জন্য মানে আমি একটা কোর্স করাই যেটা হলো যে টি ইজ দ্য নিউ ওয়াইন, এরকম একটা প্রোগ্রাম করি। তো সেখানে মানে আমরা যখন রিসার্চ করছিলাম দেখছিলাম যে ব্যাঙ্গালোরে, যেহেতু আমি ব্যাঙ্গালোরে থাকি, ব্যাঙ্গালোরে একটা বটল অফ শ্যাম্পেনের দাম হলো 14,000 টাকা। রাইট। ব্যাঙ্গালোরে একটা চা যদি আমি একটা ই কমার্স পোর্টাল থেকে কিনতে চাই, সেখানে একটা চায়ের দাম হলো 44,000 টাকা। 44,000। হ্যাঁ, দেন হুইচ ইজ মোর এক্সপেন্সিভ অ্যান্ড হুইচ ইজ মোর ডিজায়ারেবল। তো অফকোর্স মানে এরকম সব জায়গাতেই আছে, সে ডিপেন্ড করে কে কী ধরনের জিনিস পছন্দ করছে কি। আর অফকোর্স আমি যদি 44,000 টাকা দিয়ে চা কিনি, সেটা তো আমি প্রতিদিন 5 বার করে খাবো না, সেটা আমি ওই সিঙ্গেল মল্টের মতো রেখে দেবো, মাঝে মাঝে খাবো, হ্যাঁ না? তো এবং এই চাগুলো ওরকমই যে সিঙ্গেল মল্টের কিন্তু বোতলটা শেষ হয়ে যাওয়ার পরেও আমরা সেটাকে রেখে দিই জাস্ট ফর শো, রাইট। রাইট? এটাও কিন্তু ওরকম রেখে দেওয়ার মতোই চা। এরকম তাইওয়ানেও চা এরকম কিছু আছে যেরকম খুবই এক্সপেন্সিভ, চায়নাতে আছে, জাপানে মাচা আছে, আমাদের দেশেও আছে, দার্জিলিংয়ে আছে, অরুণাচলে আছে, মেঘালয়তে আছে। সো ইয়েস। এরকম কোনো নাম রয়েছে এইগুলোর, আবার কোনো বাগানের নাম হিসেবেই রয়েছে বা কিছু, সেটা যদি একটু বলো। না, এই যে ফার্স্ট ফ্লাশটা বললাম, দার্জিলিংয়ের ফার্স্ট ফ্লাশ, এগুলো কিন্তু খুব এক্সপেন্সিভ। হুম। আর সেকেন্ড ফ্লাশও কিছু কিছু খুব না, এক্সপেন্সিভ। এই যে 6.5 লাখ টাকা যেটা বললে, এটার কোনো ব্র্যান্ড? না, এটা তো হ্যাঁ ব্র্যান্ড, মানে এটা TWG চার্টার মানে কোম্পানিটার নাম। তো ওটা আমি দেখেছি, ওনারাই দুবাইতে করছে। দেখেছি ওদের টি রুমে। হ্যাঁ, চা রিলেটেড তোমার তো একটা স্কুল মানে একটা ওপেন করার ভাবনা চিন্তা রয়েছে তো, আর এখন তো তুমি যেটা করছো বিভিন্ন রকম চায়ের ওয়ার্কশপ যেগুলো করছো, সেখান থেকে পার্টিসিপেন্টরা এক্স্যাক্টলি কি শিখতে পারে সেটা যদি একটু আমাদের এই পডকাস্টে তুমি যদি বলো। আমি 10-12 বছর ধরে ওয়ার্কশপ করছি, ট্রেনিং প্রোগ্রাম করছি, হোটেল স্কুলসে চা শেখাই, মানে আই টেক ক্লাসেস। আর যেটা টি স্কুল, সেটা কিন্তু অলরেডি চালু হয়ে গেছে। ওকে। হ্যাঁ, এই 2024 এপ্রিলে উই লঞ্চড ইট। ইটস কল ইন্ডিয়ান স্কুল অফ টি। ইন্ডিয়ান স্কুল অফ টিতে আজ ফেব্রুয়ারি মাস অবধি 14টা কোর্স কমপ্লিট হয়েছে। তাতে আমরা 3টে লেভেলে ক্লাস করাই। ফার্স্ট লেভেল হলো 1 দিনের প্রোগ্রাম, সেকেন্ড লেভেল 4 দিনের প্রোগ্রাম, আর থার্ড লেভেল 15 দিনের প্রোগ্রাম। তো এই মার্চ মাসের 5 তারিখ থেকে আমরা দার্জিলিং ওই লেভেল 2টা করতে যাচ্ছি উইথ আওয়ার স্টুডেন্টস। দার্জিলিংয়ে করছি এটা। এখানে বেসিক্যালি আমরা শেখাচ্ছি টি অ্যাপ্রিসিয়েশন ইজ ওয়ান অফ দ্য মেজর থিং, যে ভালো চা কী করে বুঝতে হবে সেটা না জানলে কিন্তু কিছুই হবে না। হ্যাঁ, এক্স্যাক্টলি। হ্যাঁ, তো সেটাই মেইন প্রোগ্রাম, টি অ্যাপ্রিসিয়েশন। আর আমরা এটাকে বলি সেন্সরি টি অ্যাপ্রিসিয়েশন। সেন্সরি টি অ্যাপ্রিসিয়েশন টা কিন্তু ইন্ডিয়াতে কেউ বোঝে না। টি টেস্টিং লোকে জানে, কিন্তু টি অ্যাপ্রিসিয়েশন কিংবা সেন্সরি টি অ্যাপ্রিসিয়েশন মানে কি সেটা কিন্তু কেউ বোঝে না। এটা আমাদের স্কুলেই ফার্স্ট শেখানো হচ্ছে। সেন্সরি অ্যাপ্রিসিয়েশন মানে আমাদের 5টা সেন্সেস আছে, সেগুলোকে আমরা কিভাবে অ্যাপ্লাই করি চাটাকে বুঝবার জন্য। ওকে। শুধু আমাদের 5টা সেন্স আছে তাই নয়, আমাদের টেস্ট বার্ডসও 5টা। তাহলে 5 into 5 25 এলিমেন্টস উই হ্যাভ টু ওয়ার্ক উইথ। সেটা থেকে আমরা সেইগুলোর উপর ভিত্তি করে আমরা অ্যারোমা, ফ্লেভার্স এগুলোকে আইডেন্টিফাই করি।
তো সেটা আমাদের মেইন প্রোগ্রাম। তারপরে যেটা করছি সেটা দেখছি যে খুব জনপ্রিয় হয়েছে, সেটা হলো টি ফর অন্টারপ্রেনার্স। ওকে। যারা চায়ের বিজনেসে ঢুকছে কিংবা ঢুকেছে কিংবা ভাবছে যে আমি যাব। লাস্ট 10 ইয়ার্সে আমি এত চায়ের অন্টারপ্রেনারদের সাথে কথা বলেছি, কিন্তু মেইন যে ইস্যু যেটা আমি দেখেছি সেটা হলো সবাই চা বিজনেসে যায়, তার কারণ হলো দে হ্যাভ বিন ড্রিঙ্কিং টি সিন্স দেয়ার চাইল্ডহুড। দ্যাট ইজ নট দ্য রিজন টু বি ইন আ বিজনেস। রাইট। কারণ না, এরা কিন্তু চা সম্বন্ধে কিচ্ছু জানে না, মোরালেস এরা কিচ্ছু জানে না, ঠিক আছে? কাজে ওরা যখন চার মধ্যে ঢুকে গেল, এবার ওদের কী কী প্রবলেম হচ্ছে, ওরা জানে না এটা কি প্রোডাক্ট মিক্স হবে, কোথা থেকে সোর্সিং হবে, কে তার টার্গেট অডিয়েন্স, কি প্রাইসিংয়ে বিক্রি করা উচিত। হ্যাঁ, তো এটা পুরো একটা কনফিউজ স্টেট হয়ে যায় এবং 1 বছরের মধ্যে এই চা কোম্পানিটা উঠে যায়। একদম, এটা আমার জানা চেনা অনেকগুলো কোম্পানি কলকাতাতেই আমি দেখেছি, কলকাতাতে, ব্যাঙ্গালোরে, দিল্লিতে, চা হায়দ্রাবাদে। রিলেটেড কাজ করে স্টার্ট আপ শুরু করেছিল এবং হয়তো আমার চেনা জানা বলতে গেলে 4-5টা মতো আউটলেটও খুলেছিল। তারপর দেখলাম যে আলটিমেট স্যান্ডউইচ আর পেস্ট্রি বিক্রি করতে ব্যস্ত হয়ে গেল, মানে চাটা আলটিমেট ব্রাত্য হয়ে গেল। চাটার ওপরে যে এক্সক্লুসিভ কিছু করা যেতে পারে সেটা বন্ধ হয়ে গেল। রাইট, তো সেই জায়গাটা তোমরা কভার করছো। সেই প্রোগ্রামটা মানে ফুললি একদম ইন ডেপথ ইন টি অ্যান্ড ইন ডেপথ ইন ব্র্যান্ডিং, মার্কেটিং অ্যান্ড হাউ টু ক্রিয়েট আ প্ল্যান, পুরোটাই এইটার মধ্যে হচ্ছে। স্ট্র্যাটেজিটাও করে দিচ্ছ। স্ট্র্যাটেজি কেউ যদি চায়, কারণ আমাদের এই প্রোগ্রামটার মধ্যে কেস স্টাডিজও করানো হয়, শেখানো হয়, মানে তারপরে মক প্রেজেন্টেশনও দিতে হয় একটা টি ব্র্যান্ড তৈরি করে, টার্গেট অডিয়েন্স আইডেন্টিফাই করে, কি প্রাইসিং করে। তো আমরা মোটামুটি একটা করে দিই, তারপরে যদি সেটাকে কেউ এক্সটেন্ড করতে চায় সেটা আলাদাভাবে করা হয়। তো ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার প্রোগ্রামস। এখন অবধি বোধহয় আমরা 15 অন্টারপ্রেনার্সের সাথে কাজ করেছি। 15 মধ্যে 8 জনই নিজের বিজনেস অলরেডি শুরু করে ফেলেছে আফটার দিস প্রোগ্রাম, আফটার ডুইং প্রোগ্রাম উইথ আস। তার মধ্যে একজন শুরু করেছে ক্যানাডাতে, একজন আমাদের সার্টিফিকেট দেখানোর পরে সে তার ইনভেস্টারের কাছ থেকে গট আ গুড অ্যামাউন্ট অফ মানি টু স্টার্ট আ টি বিজনেস। হ্যাঁ, তো দিস আর সাকসেস স্টোরিজ। তো যেটা আমরা হেল্প করি যে একদম হ্যান্ড হোল্ড করি যে কোথা থেকে চা কিনতে হবে, কিভাবে কিনলে সস্তায় পাবে, কোন সময় কিনলে সস্তায় পাবে, টোটাল কনসাল্টিংটাই পুরোটাই আমরা ওর মধ্যে করে দিই। তো রাইট। এটা আছে। তারপরে আছে টি ফর হসপিটালিটি প্রোগ্রামের মধ্যে। টি ফর হসপিটালিটি মানে, ইফ আই ক্যান গিভ ইউ অ্যান এক্সাম্পল, একটা ভালো যদি হোটেলে আমরা যাই, 5 স্টার হোটেল হোক 4 স্টার, সেখানে যখন আমরা ওয়াইন অর্ডার করি, ইউ উইল গেট আ ওয়াইন লিস্ট উইথ সাম স্টোরি রিটেন। একজন আসবে, এসে ওয়াইনটা সম্বন্ধে কিছু বলবে, যেটা এখান থেকে হয়েছে, এখান থেকে এসছে, এই ভিন্টেজ, এই এটসেট্রা। তারপর সে পোর করবে, দেন ইউ হ্যাভ টু do the tasting and then you drink, right? You feel good about it. The exact same thing is applicable for tea. মানে ভ্যালুটা এনহ্যান্স হচ্ছে। হ্যাঁ, এইভাবে তো ওয়াইন দিচ্ছে, এইভাবে চা দিচ্ছে না কেন? কারণ যদি আমি 14,000 টাকায় শ্যাম্পেন কিনি আর যদি 44,000 টাকায় চা কিনি, তাহলে আই উড এক্সপেক্ট দ্যাট অলসো ফ্রম আ 5 স্টার হোটেল, না? একদম। তো এটা কেন শেখাচ্ছে না? তো এটার জন্য আমাদের একটা প্রোগ্রাম আছে অনলি ফর হসপিটালিটি। এর জন্য আমরা 2টো অলরেডি স্টার্ট করেছি, মানে কোর্স করা হোটেলসের সাথে। এটার জন্য আমি IIHM এর সাথে, মানে আমাদের এই প্রোগ্রামটা MOU আছে IIHM, ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট, হ্যাঁ, ব্যাঙ্গালোর, ওদের সাথে এটা করছি। আর তার সাথে 2-3টে ইন্টারেস্টিং প্রোগ্রাম করতে করতে দেখলাম যে লোকে চাইছে, যেরকম টি অ্যান্ড এটিকেট, চায়ের সাথে কি এটিকেট, টি অ্যান্ড ফুড পেয়ারিং, কোন চায়ের সাথে কোন খাবার কখন। তো এইগুলো আবার আছে। এরকম 5টা প্রোগ্রাম আছে, যেটা একদিনের প্রোগ্রাম লেভেল 1-এ, আর লেভেল 2-তে গিয়ে অনেক ইনডেপথে আরও প্রোগ্রামস আছে। অসাধারণ। তো তোমার এই যে এন্টারপ্রেনারদের সাথে কাজ করছো বললে, তো এন্টারপ্রেনারদের সাথে কাজ করতে গিয়ে তোমার কি মনে হয় যে ভারতবর্ষে আর পশ্চিম বাংলাতে, দুটো জায়গা, মানে ভারতবর্ষের মধ্যে পশ্চিম বাংলা অথবা আবার যদি হোলসাম ভারতবর্ষকেই আমরা ইন্ডিয়াকেই বলি, তাহলে তোমার কি মনে হয় এর মার্কেটটা কি ইন্ডিয়ানরা, মানে এই যে একটা ধরে নাও যদি একটা কেউ এক্সক্লুসিভ স্টোর করলেই তো হলো না, তাকে তো সেই কাস্টমারটাও পেতে হবে, এবং কাস্টমার যে প্রত্যেক দিনই গিয়ে খাবে এই রকম একটা ফ্লো রিকোয়ারমেন্ট আছে। কারণ এখন যদি 500 টাকা করে এক কাপ চায়ের প্রাইস করে দেওয়া হয়, তো তার আগে তো সেই প্ল্যাটফর্ম রিকোয়ারমেন্ট আছে না।
তো এটা কতটা তোমার কাছে সম্ভবপর বলে মনে হচ্ছে? ওকে, অনেকগুলো কোয়েশ্চেন আবার একসাথে। প্রথম কথা, আমি ভেরি স্যাডলি আমি এটা বলছি যে আমি আজ অবধি বললাম 14টা ক্লাস প্রোগ্রাম হয়েছে, কমপ্লিট Right, হয়েছে। right. 14টা ইন্ডিয়াতে, একটা ইন্টারন্যাশনাল ইউএসএতে হয়েছে। একজন ছাড়া কোনো বাঙালি কিন্তু কলকাতা থেকে আজ অবধি জয়েন করেনি, এবং যে জয়েন করেছে, বাঙালি হোক অবাঙালি হোক, she actually lived in London for many years and then she came to Calcutta and that's why she joined. আচ্ছা, তো এতজন যে ক্লাস করেছে, এতজন যে আমার স্টুডেন্ট, এক্স স্টুডেন্ট, অ্যালুমনাই, তারা কিন্তু কেউ এদিক থেকে নয়। দিস পার্ট হ্যাজ নট পার্টিসিপেটেড ইন লার্নিং। আমি এখানেই ফুল স্টপ দিয়ে দিচ্ছি, এরপরে আর আমি কোনো বিশ্লেষণে যাচ্ছি না। রাইট। বাট সেকেন্ড যেটা জিজ্ঞাসা করলে, সেটা হলো যে যখন আমরা এই যে ক্লাসটা যখন করাই, ওয়ান অফ দ্য কি থিং দ্যাট উই ফোকাস ইজ কি চায়ের বিজনেস মানে এই নয় যে প্রোডাক্ট বিজনেসই হতে হবে, সার্ভিস বিজনেসও হয়। somebody become like me na, become the next tea artist, somebody become a tea consultant, somebody become a tea mixologist. তো ইট নট নেসেসারিলি যে সার্ভ প্রোডাক্টই চা করতে বানিয়ে হবে। বিক্রি করে চায়ের দোকান খুললাম আর কি, তো not like সার্ভিস that. ইজ অলসো অ্যানাদার দিস থিং। অ্যান্ড দ্য থার্ড, which is very important, whether it is service or product, is the only way one can do good business in anything related to do is how to create customer experience. তো কাস্টমার এক্সপিরিয়েন্সটার উপর আমরা খুব জোর দিই যে কীভাবে ডিফারেন্ট কাস্টমার এক্সপিরিয়েন্স ক্রিয়েট করা যায়। তো সেটার উপরে বেস করে আমাদের প্রাইসিং হয়, এটসেট্রা সব কিছু হয়। এবার ইউ সেড 500 টাকা চা, না 500 টাকা কিন্তু চা হয় না। একটা চায়ের জন্য আমার 2 গ্রাম লাগে। মেরে কেটে আমি যদি সিটিসির সাথেও কম্পেয়ার করি, যদি সিটিসি 1 কাপ চায়ের দাম, কস্ট অফ মেকিং টি যদি ধরি, তাহলে 1 কাপ চা সিটিসিতে হবে 1.5 টাকা, চা, দুধ, চিনি, আর ভালো চায় হয়তো 5 টাকা হবে 1 কাপে। হ্যাঁ, তো আমরা কি আমাদেরকে মানে আমরা কি 5 টাকা খরচা করতে পারি না একটা ভালো চা খাওয়ার জন্য পার কাপ? দ্যাট ইজ মাই পয়েন্ট। রাইট। হ্যাঁ, তো 5 টাকা দিয়ে যদি আমি চা বানাই, যদি আমার কস্ট অফ মেকিং 1 কাপ ইন মাই টি রুম ইজ 5 rupees, আই ক্যান সেল ইট এট 150 rupees, বিকজ আমি 1.5 টাকায় নিয়ে তো 25 টাকায় বিক্রি করছি। একদমই তাই তো, তাহলে আমি 5 টাকায় নিয়ে 200 টাকায় বিক্রি করছি, উইচ ইজ মোর প্রফিটেবল। অবভিয়াসলি। সো দ্য ইকোনমিক্স লাইজ দেয়ার। তো এখানে তোমার মনে হচ্ছে যে ফিউচার রয়েছে ভারতবর্ষে এই ব্যাপারটা? ইয়া সি ইন্টারেস্টিং থিং কি, আমরা সেকেন্ড লার্জেস্ট প্রডিউসার অফ টি ইন দ্য ওয়ার্ল্ড, ভারতীয়রা, মানে ভারতবর্ষ। হ্যাঁ, কিন্তু যখন দেখা হয় পার ক্যাপিটা কনজাম্পশন অফ টি, ইউ নো হোয়াট ইজ আওয়ার নাম্বার? আমরা কোথায় র্যাঙ্ক করি পার ক্যাপিটা কনজাম্পশন অফ টি? কোথায়? একটা ট্রাই করো। আমাকে ট্রাই করতে বলে আমার সিরিয়াসলি এটা সম্পর্কে আমি একদম পাস। 43? Yes. So there is a huge potential to increase this. মানে এখন আমরা 700 গ্রাম চা খাই, আর যেখানে যে নাম্বার 1 কান্ট্রি, সে 7 কেজি চা খায় একজন লোক 1 বছরে। ওকে। আর আমরা এখন 1 বছরে 700 গ্রাম চা খাই। এবার গভর্নমেন্ট এবং সবারই এটাই এখন পরিকল্পনা যে 700 টাকা যদি আমরা 1 কেজিও করতে পারি তাহলে অনেকটা হয়ে যাচ্ছে। 300 গ্রাম বেড়ে গেলেই তো অনেকটা। So there is a huge potential for tea entrepreneurs. ওয়াও, অসাধারণ। আমার অনেক পডকাস্টের সবথেকে একটা বড় ব্যাপার হলো যে আমার অনেক স্টুডেন্ট বন্ধুরা আছে, তাদের জন্য কিন্তু এটা খুব অর্থী। যারা স্টার্ট আপে কিছু করবে বলে ভাবছে, তারা কিন্তু এই ব্যাপারটা লুফে নিতে পারে। এটা একটা বেশ বড় জায়গা আছে। শুধু তাই নয়, আমি যখন স্কুলটা শুরু করেছিলাম, আমি কিন্তু কোনো প্লেসমেন্টের কথা ভাবিনি। রাইট। কেননা এগুলো তো শর্ট টার্ম প্রোগ্রামস, এগুলো প্লেসমেন্ট আমি সেভাবে ভাবিনি। কিন্তু ডাউন দ্য লাইন, সামটাইমস ইন সেপ্টেম্বর অক্টোবর, আই গট অ্যান অফার ফ্রম আ ভেরি বিগ টি ব্র্যান্ড ইন বম্বে। ওরা জুনিয়র মানে ট্রেইনি পজিশনে 6.5 লাখ টাকা অফার করেছে। ওয়াও। আমি কিন্তু তখন তাকে দিতে পারিনি। আমি বলেছি আপনি ওয়েট করুন, মার্চ মাসে আমার লেভেল 2 প্রোগ্রাম শেষ হবে, তারপর আপনি সিলেক্ট করবেন। সো দের ইজ এ হিউজ গ্যাপ ইন দিস কাইন্ড অফ পিপল। 1 নম্বর। 2 নম্বর, একটা মাল্টি ন্যাশনাল হোটেল
বম্বেতে তারা নতুন হোটেল খুলছে, দিস উইল বি দেয়ার থার্ড। দে আর ক্রিয়েটিং আ হিউজ টি রুম, ডেডিকেটেড স্পেস ফর টি। সেখানকার জেনারেল ম্যানেজার কল্ড আপ অ্যান্ড শি টোল্ড মি আই নিড সামবডি হু ক্যান ম্যানেজ দিস প্লেস। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, হোয়াট ক্যান আই হেল্প? বলছে কোথাও কোনো লোক নেই, জানে না কি করে করতে হবে। রাইট। তাই আমি বললাম কত টাকা দেবে এটার জন্য, স্যালারি কি দেবে? বললো এটার কোনো জব ডেসক্রিপশন নেই, সে যদি এসে বলে আমি এই করতে পারবো তার জন্য আমাকে এত টাকা দিন, আমি সেই টাকাটাই দেবো। ওয়াও, অসাধারণ অসাধারণ। মানে আমরা তো এত কিছু হচ্ছে এগুলো আমাদের সিরিয়াসলি, মানে এই এক্সপ্লোর উইথ দীপদত্ত চ্যানেলে আমরা এই যে এত রকম নলেজেবল ইনফরমেশন আমরা দিতে থাকছি কন্টিনিউয়াস বেসিসে, এগুলো যদি কিছু মানুষেরও উপকার হয় তাহলেই আমাদের জন্য অনেকটাই। তো আমরা অনেকটাই আলোচনা করলাম, অনেকটা ব্যাপারে জানলাম, এবং সিরিয়াসলি আমি আজকে পুরো এই চায়ের পিছনে যে এত কিছু ছিল আমি নিজেও এতটা জানতাম না। তো থ্যাংক ইউ, তুমি এতটা সময় দিলে আমাদেরকে জানাচ্ছ, এবং এই ডিটেলসটা আরও জানার আমার ইচ্ছা রয়েছে। তো তোমার পার্সোনাল যদি কোনো ব্র্যান্ড আছে যেটা তুমি ডেলি খাও, কনজিউম করো, মানে আবার আমরা চা খাওয়া বলে ফেললাম, এটা আবার একটা ব্যাপার যে না চা বাংলাতে তো খাওয়াই, বাংলাতে চা চাই খাওয়াই বলি আমরা। আচ্ছা, তো এই জায়গাটা তো সেটা তুমি যদি একটু আমাদের আমি বলো। দার্জিলিং চা ছাড়া কিছু খাই না, সত্যি কথা বলতে। একদম দার্জিলিং, একদম বাংলার মেয়ে, বাঙালি, একদম দার্জিলিং দার্জিলিং, বাংলা থেকেই চা। দিনে 5 বার কাপ, কিন্তু দার্জিলিং। আচ্ছা, আমার নিজের একটা ব্লেন্ড আছে যেটা আমার সিগনেচার ব্লেন্ড, টি উইথ সুস্মিতার নামে। সেটা আমাদের যেরকম একটু আগে বললাম ইংলিশ ব্রেকফাস্ট টি, মানে এই ব্লেন্ডটা তৈরি হয়েছিল ব্রিটিশরা ব্রেকফাস্টের সাথে কী চা খাবে, ওকে, সেই চাটাই আমাদেরকে ইন্ডিয়াতে দেওয়া হয়, ইংলিশ ব্রেকফাস্ট টি। তো আমাদের দেশে ইংলিশ ব্রেকফাস্ট টি কেন চাই? কারণ আমরা তো ইংলিশ ব্রেকফাস্ট খাই না, রাইট। আমরা ইডলি ধোসা খাই সাউথে, কি হ্যাঁ, পোহা খাই একদম। এতে। তো আমার একটা ব্লেন্ড আছে, তার নাম ইন্ডিয়ান ব্রেকফাস্ট টি। ওকে, তো সেটা সব ইন্ডিয়ান ফুডের সঙ্গে যায়, পেয়ার করা যায়। ওকে, তো দ্যাট ইজ হোয়াট আই অলসো সামটাইমস ড্রিঙ্ক, বাট আমার বেসিক্যালি আমার হলো দার্জিলিং টি। বাহ। তো আমরা আজকের আলোচনা, আজকে এক্সপ্লোর উইথ দীপদত্ত চ্যানেলে আজকে এতক্ষণ আমরা শুনলাম চা নিয়ে চর্চা। হ্যাঁ, এটা কোনো পার্টির ক্যাম্পেইন বা কিছু ছিল না, কিন্তু সুস্মিতাদির সাথে আজকে আমরা এত ভ্যারাইটিস টাইপ অফ নলেজ এবং এত এক্সপ্লোর করার জায়গা যেটা রয়েছে চাতে, চা শিল্পতে, এবং টি একটা এত বড় ইন্ডাস্ট্রি এখানে রয়েছে, এই জায়গাটাতে আমাদের কত কিছু যে করার আছে সেটাও আমরা কিন্তু ভাবতে পারি। এটা কিন্তু আমাদের আজকে মানে এই এপিসোডটা সিরিয়াসলি প্রচণ্ড রকম ডিফারেন্ট এবং অত্যন্ত সুন্দর একটা এপিসোড হবে বলে আমার মনে হয়। আপনারা প্রত্যেকেই পুরোটাই দেখবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন আরও 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 নতুন নতুন ইনফরমেশন পাওয়ার জন্য। এক্সপ্লোর উইথ দীপদত্ত চ্যানেলে আজকের জন্য এতটুকুই। ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট এপিসোডে।